সকালে মর্নিং ওয়াকে যাওয়াটা মিস্টার অনিরুদ্ধ সেনের বহুদিনের অভ্যেস। এমনিতে সারাদিনে তো অফিসের কাজের চাপে নিজের শরীরের দিকে তাকানোর ফুরসত হয় না। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি করেন মিস্টার সেন, তাই সেই হিসেবে কাজের চাপও বেশ অনেকটাই। তাই রোজ এই মর্নিং ওয়াকে এসে বুক ভরে একটু বিশুদ্ধ বাতাস নিয়ে নেন উনি। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলে শরীরটা বেশ তরতাজা মনে হয়। তবে আজ একটা অসুবিধা হচ্ছে মিস্টার সেনের। উনি বেশ কয়েকবার খেয়াল করে দেখেছেন একজন লোক একটু দূরে দাঁড়িয়ে ওনার দিকে ঠায় তাকিয়ে আছেন বেশ অনেকক্ষণ ধরে। একটু পাগলাটে টাইপের দেখতে লোকটা। তাই নিজের একটা অস্বস্তি বোধ থেকেই মিস্টার সেন এগিয়ে যাচ্ছে এই লোকটার দিকে। আপনি কি আমাকে কিছু বলবেন? না স্যার, আমি আর আপনাকে কি বলবো? আপনাকে বলার মতো কি বা থাকতে পারে আমার। আমি বেশ কিছুক্ষণ ধরেই দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আসলে স্যার, আমি আপনাকে আপনার টাকাটা দেওয়ার জন্যই অপেক্ষা করে আছি। আমি ভাবলাম আপনার এক্সারসাইজ হয়ে গেলে আমি আপনার হাতে টাকাটা দিয়েই চলে যাব। টাকা? কিসের টাকা? ওই যে টাকাটা আপনি আমার থেকে পান। আমি আপনার থেকে টাকা পাই? কিসের টাকা বলুন তো? আর কতই বা টাকা? এই তো 5 টাকা 70 পয়সা। আর সুদে আসলে তো সেরকমই হচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, আমি আপনার থেকে 5 টাকা 70 পয়সা পাই? আপনার কোনো ভুল হচ্ছে না তো? না না স্যার, এই যে দেখুন না, আমি সব হিসেব করে লিখে রেখেছি। এই দেখুন। কথাটা বলে সেই ভদ্রলোক তার পুরনো ছেঁড়া কাঁধের শান্তিনিকেতনী ব্যাগ থেকে কিছু একটা বের করার চেষ্টা করতে থাকেন আর মুখে বলতে থাকেন, কোথায় যে গেল? আমি তো এখানেই রাখলাম। দেখুন দাদা, আপনার অযথা ফাজলামো করার সময় থাকতে পারে, কিন্তু আমার সময়ের একটা দাম আছে। আমার মনে হয় আপনি আপনার কাজে যান আর আমাকে একদম ডিস্টার্ব করবেন না। এই যে পেয়েছি, এই যে পেয়েছি। কথাটা বলেই সেই ভদ্রলোক ওনার ব্যাগ থেকে একটা রিভলভার বের করে আনেন আর সরাসরি তাক করেন মিস্টার সেনের দিকে। আরে এসব আপনি কি করছেন? কে আপনি? সিকিউরিটি? সিকিউরিটি? তা বললে কি হয় স্যার? আপনার সব পাওনা গন্ডা কড়ায় গন্ডায় মিটিয়ে দেব বলেই তো এলাম। আপনি আপনার সমস্ত হিসেব বুঝে নিন, কিন্তু আপনি দয়া করে টাকার জন্য আর আমাদের অত্যাচার করবেন না। টাকা? অত্যাচার? কি উল্টাপাল্টা বলছেন আপনি? একটা গুলির আওয়াজে কেঁপে ওঠে গোটা পার্ক এলাকা। সিকিউরিটি গার্ড ছুটে আসার আগেই রক্তাক্ত অবস্থায় মিস্টার সেনের দেহটা ছিটকে গিয়ে পড়ে পার্কের একটা বেঞ্চের ওপর। আর রতন তখন পকেট থেকে গুনে গুনে 6টা 1 টাকার পুরনো কয়েন বের করে ছুঁড়ে দেয় মিস্টার সেনের দিকে। তোকে 30টা পয়সা বেশি দিলাম, টাকার জন্য এত লোভ তোর না? নে, এই টাকা নিয়ে তুই এবার চির শান্তিতে ঘুমিয়ে পড় আর আমাদের রেহাই দে। শান্তি, এবার সব শান্তি। দেখো গুঞ্জা, ব্যাপারটা বেশ গোলমেলে। মিস্টার সেন সমাজে একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু এভাবে কেউ ওকে খুন করতে পারে এই কথা কেউ ভাবতেও পারছে না। আচ্ছা কাকু, মারা যাওয়ার জায়গা থেকে আর কিছু কি পাওয়া গেছে? মানে কোনো ক্লু? দেখো, ক্লু বলতে সেরকম কিছু নয়, তবে ওনার চারপাশে বেশ কিছু 1 টাকার কয়েন পড়ে থাকতে দেখা গেছে। এমনিতে পার্কের মাটিতে এভাবে এতগুলো কয়েন পড়ে থাকা বেশ অস্বাভাবিক ব্যাপার। 1 টাকার কয়েন? হ্যাঁ গো, 1 টাকার কয়েন। তবে কি জানো, বেশ পুরনো সেই কয়েনগুলো। পুলিশ ওখান থেকে মোট 6টা এরম কয়েন উদ্ধার করেছে, কিন্তু এগুলো কোথা থেকে এলো সেটা এখনো বুঝতে পারিনি। পার্কে কয়েন পড়েছিল? স্ট্রেঞ্জ। দেখো, খুব স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে, এই কয়েনগুলো মিস্টার অনিরুদ্ধ সেনের কাছেই ছিল।
গুলিতে আহত হওয়ার সময় ওনার পকেট থেকে পড়ে গেছে হয়তো, আর না হলে সেকেন্ড অপশন ভাবো। উনি ভোরবেলা পার্কে গিয়েছিলেন মর্নিং ওয়াক আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে। উনি ওনার ট্র্যাক স্যুটের পকেটে আর যাই হোক কয়েন তো নিয়ে যাবেন না। তাহলে কয়েনগুলো নিশ্চয়ই সেই খুনি এনে ছড়িয়েছে। কিন্তু কেন? আচ্ছা যাই হোক, সেটা নিয়ে না হয় পরে কথা বলবো, বুঝলে? তোমরা তো মিস্টার সেনের বাড়িতে ব্যাপারটা জানিয়েছো, তাই না? ওনার পরিবারের কি কেউ কাউকে সন্দেহ করেন এই খুনের ব্যাপারে? দেখো গুঞ্জার, ওনার ছেলে আমেরিকায় থাকেন আর ওনার স্ত্রী একজন নামকরা এনজিওর কর্ণধার মিসেস অনুপমা সেন। ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। খবরটা পেয়ে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়লে উনি বলেছেন মিস্টার সেনের অফিসে নাকি কয়েকদিন ধরে একটা ঝামেলা হচ্ছিল। ওনার বিরুদ্ধে কেউ বা কারো অফিসে একটা চক্রান্ত করছে, আর এই খুন সেই চক্রান্তর কারণে হতে পারে বলে ওনার অনুমান। আর ওনার ছেলে? না, তার সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। তিনি খুব সম্ভবত আগামীকাল বা পরশু এসে পৌঁছবেন। তবে একটা বড় কথা হলো তার স্ত্রী মানে মিস্টার সেনের পুত্রবধূ গত সপ্তাহে কলকাতায় এসেছেন। কাকু, তুমি তো বললে মিস্টার সেনের ছেলে আগামীকাল কলকাতায় আসছে, তাহলে তার স্ত্রী? হ্যাঁ, ঠিকই ধরেছ। ওনার পুত্রবধূর নাম পারমিতা, আর পারমিতা দেবী কোনো একটা ব্যক্তিগত কারণে গত সপ্তাহে কলকাতায় এসেছেন। আচ্ছা কাকু, তুমি তো মোটামুটি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছো, তাই না? তবু আমি আর একবার ওই খুনের জায়গাটা দেখতে চাই, আর ওনার বাড়ির সকলের সাথে একবার কথাও বলতে চাই। তাতে তোমার কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি কেন থাকবে? তুমি তো এর আগে অনেক কেসে আমাদের সাহায্য করেছো, আর আমাদের কমিশনার সাহেব তোমাকে যে যথেষ্ট স্নেহ করেন। তুমি কখন যাবে বলো, আমি গিয়ে ওনাদের পরিবারের সঙ্গে তোমায় পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, তবে এখনই চলো। গুঞ্জাকে নিয়ে ইন্সপেক্টর প্রলয় বেরিয়ে পড়ে মিস্টার সেনের বাড়ির উদ্দেশ্যে, আর ওখানে পৌঁছে অনুপমা দেবীর সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ ম্যাডাম, ও হলো গুঞ্জা, ভালো নাম গুঞ্জন বসু। কম্পারেটিভ লিটারেচার নিয়ে যাদবপুর থেকে মাস্টার্স করছে, আর রহস্য গল্পের বই পড়া ওর একটা নেশা। আর সেই নেশা থেকেই ও আমাদের ক্রাইম ব্রাঞ্চের অনেকটা কেসে সাহায্য করে। তাই আমি মিস্টার সেনের খুনের ব্যাপারটা ওর সঙ্গে কথা বলছিলাম, আর ওই তখন ইচ্ছা প্রকাশ করে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। গুঞ্জার পরিচয় এবং আপাত দৃষ্টিতে ব্যবহারে মিসেস অনুপমা সেন বেশ প্রভাবিত হন বলে মনে হয়। খুব স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। সদ্য স্বামী হারানোর দুঃখ ওনার চোখে মুখে থাকলেও পুলিশকে যে তদন্তের কাজে সাহায্য করতে হবে সেটা অনেকে বিলক্ষণই জানেন। সেই কারণেই তিনি গুঞ্জার প্রতিটি প্রশ্নের উত্তর যথেষ্ট ধৈর্য ধরে দেন। আচ্ছা ম্যাডাম, আমি প্রলয় কাকুর কাছে শুনলাম মিস্টার সেনের অফিসে কিছু একটা গন্ডগোল চলছিল, সেটা কি? দেখো গুঞ্জা, উনি তো খুব গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন, ফলে কোম্পানির অনেক সিদ্ধান্তই ওনাকে নিতে হতো বেশ কড়া হাতে। আর সেই কারণেই গত মাসে বেশ কয়েকজন এমপ্লয়িকে উনি ছাঁটাই করতে বাধ্য হন। লোকগুলো নাকি অসৎ উপায়ে কোম্পানির থেকে জিনিসপত্র চুরি করছিল, আর তার থেকে বিপত্তি। সেই লোকগুলো ওনাকে হুমকি দিয়েছিল ওদের চাকরিতে পুনর্বহাল না করলে ওরা ওনাকে খুন করবে। তবে মিস্টার সেন ওদের পুনর্বহাল করেননি, আর আমার ধারণা সেই কারণেই ওনাকে খুন হতে হয়। ওই লোকগুলোই ভাড়াটে গুন্ডা দিয়ে কাজ করিয়েছে। মিসেস সেনের সঙ্গে কথা বলতে থাকলেও গুঞ্জা বৈঠকখানার চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে, আর তখনই গুঞ্জা দেখতে পায় ঘরের দরজার আড়াল থেকে কেউ একজন ওদের কথা শুনছে। সে মানুষটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে আড়াল করে রাখলেও দরজার ডান দিকে দেওয়ালে এটা অনেক পুরনো কাঁচে বাঁধানো ছবিতে সেই মানুষটার একটা প্রতিফলন দেখতে পায় গুঞ্জা। খুব সম্ভবত ওনার হাতে কোন একটা উজ্জ্বল পাথর বসানো আংটি আছে, যার থেকে এই আলোর প্রতিফলনটা আসছিল।
আর মিসেস অনুপমা সেনের সঙ্গে কথা বলা হয়ে গেলে গুঞ্জা ওর পুত্রবধূ পারমিতা সেনের সঙ্গে কথা বলতে চায়। উনি গত সপ্তাহে কলকাতায় এসেছেন কোনো একটা বিশেষ কাজে, আর সেই কাজটা কি জানার জন্যই গুঞ্জা ওনার কাছে যায়। দোতলায় পৌঁছে ওনার ঘরে ঢুকতেই যে জিনিসটা সবার প্রথমে ওর চোখে পড়ে সেটা হলো ওনার ডান হাতের আঙুলে একটা উজ্জ্বল হীরের আংটি। তার মানে এই পারমিতা দেবী দরজার আড়াল থেকে ওদের কথা শুনছিলেন। তার হাতের আংটির প্রতিফলন গুঞ্জা দেখেছিল সেই ছবিতে। নমস্কার পারমিতা দেবী, আমি সামান্য কয়েকটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? আচ্ছা, আমি শুনেছি গত সপ্তাহে আপনি কোনো একটা দরকারি কাজে কলকাতায় এসেছেন। সেই কাজটা কি জানতে পারি? সেটা আমার একান্ত ব্যক্তিগত একটা কাজ, আর আমার মনে হয় না আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। না না, আমি একেবারেই তা বলিনি, জাস্ট রুটিন এনকোয়ারির জন্যই জিজ্ঞাসা করছি। আমার বোন এমনিতেই খুব অসুস্থ ছিল। গত সপ্তাহে ওর অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে, আর সেই কারণেই আমাকে আসতে হয়। ও আচ্ছা, আপনার বোন এখন কেমন আছেন? ও গতকাল সকালে মারা গেছে। বহুদিন ধরেই ও দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল। আমার বাবা ওনার সাধ্য মতো চিকিৎসা করালেও শেষ রক্ষা করতে পারেননি। গতকাল সকালেই আসলে এই যে এত টাকা পয়সার অতিশয্য দেখছেন, সবই বৃথা, অন্তঃশ্বাস শূন্য। এখানে এত এত টাকা, আর ওখানে আমার বোনটা বিনা চিকিৎসায় মারা গেল। আই এম রিয়েলি সরি পারমিতা দেবী, আমি ভীষণ দুঃখিত। কথা বলতে বলতে পারমিতা দেবীর চোখ জলে ভরে আসে। জানেন, আমার বাবা এতটাই গরিব যে বোনের তিলে তিলে জমানো লক্ষ্মীর ভার থেকে যেটুকু পয়সা হয় তাই দিয়ে শেষ পর্যন্ত কিছু ওষুধ কিনেছিলেন, কিন্তু তাও আমার বোনটা বাঁচেনি, আর পারেনি আমার বোনটাকে বাঁচাতে। পারমিতার মনের অবস্থা বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে গুঞ্জা বেরিয়ে আসে ওদের বাড়ি থেকে, আর সরাসরি এসে পৌঁছয় থানায় ইন্সপেক্টর প্রলয়ের কাছে। কাকু, আসবো? এসো এসো, খুব ভালো সময় এসেছো। আমরা এক্ষুনি সেই লোকগুলোকে ধরতে যাচ্ছি যাদের মিস্টার সেন চাকরি থেকে বরখাস্ত করেছেন। দেখো, আমার মনে হয় আমাদের ব্যাপারটা একটু অন্যভাবে ভাবতে হবে। তুমি পারমিতা দেবীর বাপের বাড়িতে চলো, সেখানে গেলে সব কিছু বুঝতে পারবে। কেন? ওখানে কি আছে? আরে চলোই না, গেলেই দেখতে পাবে। আমার মন বলছে রহস্যটা সেখানেই লুকিয়ে। গুঞ্জাকে নিয়ে ইন্সপেক্টর প্রলয়ের জিপ এসে থামে পারমিতা দেবীর বাপের বাড়ির সামনে, আর গাড়ি থেকে নেমেই বাড়ির দিকে এগিয়ে যায় গুঞ্জা। পিছনে আসে প্রলয়। এ কি? কে আপনারা? কি চাই? আমরা থানা থেকে আসছি। আপনাকে অনুরোধ, আপনি আমাদের সাথে সহযোগিতা করুন, আর ঝিলমিলের পয়সা জমানোর ভারটা আমাদের দিন। পয়সা জমানোর ভাঁড়? না, এরকম কোনো ভাঁড় নেই তো। সেই ভাঁড় ভেঙে গেছে। আমি জানি রতনবাবু, সেটা ভেঙে গেছে, আর সেখান থেকেই কয়েনগুলো দিয়ে আপনি ওর শেষ ওষুধ কিনেছেন, আর তারপরে ও মারা গেলে সেই বাকি কয়েনগুলো আপনি ছড়িয়ে দিয়েছেন অনিরুদ্ধ বাবুর ডেড বডির ওপর, তাই তো? না 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 না, এসব কি বলছেন আপনারা? এসব মিথ্যা। একদম মিথ্যে কথা বলবেন না রতনবাবু। আমরা পারমিতা দেবীর সাথে কথা বলে আগেই সেই পয়সা জমানোর ভাঁড়ের কথা জানতে পেরেছি। এবার কিছুক্ষণ চুপ করে থাকেন রতনবাবু, তারপর বলে ওঠেন, কেন দেব না? ওই লোকটা তো টাকার জন্য আমাদের এত ক্ষতি করলো। সমাজের সামনে ভালো মানুষ সেজেছিল, আর পারমিতাকে ওনার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পণ হিসেবে পুরো 10 লক্ষ টাকা চেয়েছিল। আমি আমাদের বিষয় সম্পত্তি সব বেচে 4 লক্ষ টাকা দিয়েছিলাম, আর একটু একটু করে ওনাকে টাকা দিচ্ছিলাম। কিন্তু ওনার অত্যাচারের শেষ ছিল না। পারমিতাকে আমাদের এখানে আসতেও দিত না, আর সব টাকা ওই পাষণ্ডটাকে দিতে দিতে আমি আমার ছোট মেয়েটার জন্য চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। আমার ছোট মেয়েটা আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মরে গেল। আর তখনই আপনি ঠিক করেন ওনার উপর প্রতিশোধ নিতে হবে।
তাই তো? নেব না, নেব না ওর ওপর প্রতিশোধ। শুধুমাত্র একটা লোকের লোভের জন্য আমার গোটা পরিবারটা নষ্ট হয়ে গেল। আমি তো এখানে থাকতাম না, কিন্তু ফিরে এসে সব জানতে পেরে ঠিক করি প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওর অত্যাচারে আমার স্ত্রী মানসিক রোগে ভুগছিলেন, মাসখানেক হলো সেও মারা যায়। আর এখন ছোট মেয়েটা, তাই আমি ওকে গুলি করে মেরেছি, আর তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি যা করেছি বেশ করেছি। গুঞ্জা এবার প্রলয়ের দিকে ফিরে বলে, দেখো কাকু, খুনি তোমার সামনে, তবে আশা করি ওনার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো। কোন মানসিক পরিস্থিতিতে উনি এই কাজটা করেছেন। তাই আমি তোমাকে অনুরোধ করব প্রথম বাবুর দিকটা সহমর্মিতার সাথে বিচার করতে। দেখো গুঞ্জা, আইন সকলের জন্য একই, তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমি তোমায় কথা দিচ্ছি। রতনবাবুকে হ্যান্ডকাপ পরিয়ে প্রলয় ওর গাড়িতে তোলে। তবে এই কথা সঠিক, ওনাকে ন্যূনতম শাস্তির ব্যবস্থাই ও করবে। আপাতত ওরা গাড়ি ছোটায় থানার উদ্দেশ্যে।